ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্ধার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে মঙ্গল মধুর আলোচনার স্রোত বয়ে চলেছে। যতীনদা আগ্রহভাবে প্রশ্ন করলেন, কি করলে ইষ্টের প্রতি মানুষের টানটা তাড়াতাড়ি বেড়ে ওঠে? শ্রী ঠাকুর, কিছু না, অত্যন্ত সোজা ব্যাপার। বলতে হয়, ঠাকুর তোমা বই আমি জানি না, আর যা কিছু করতে হয় তার জন্য তাকে দিয়ে থুতে হয়। তিনি যাতে খুশি হন সেসব কাজ করতে হয়। যা তিনি পছন্দ করেন না তেমনতর চলনের ধার কাছে দিয়েও যেতে নেই। এইসব করতে করতে টান বেড়ে ওঠে। দেখেন না, পরের মেয়েগুলি স্বামীর ঘর করতে এসে কেমন হয়। বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবার সময় কাঁদতে কাঁদতে যায়, ভাবে কোথায় কোন অবস্থায় গিয়ে পড়বে। তার তো কোনো নিশ্চয়তা নেই, ভয় ভাবনার অন্ত থাকে না। কিছুদিন যেতে না যেতেই স্বামীর ঘর তার আপন জায়গায় হয়ে ওঠে। তখন বাপের বাড়ি এসে আর বেশি দিন থাকতে চায় না বলে আমি ওখানে না থাকলে শ্বশুর বাড়ির সেবা যত্ন ঠিক মতো হয় না। আমি আর বেশি দিন থাকবো না, তাড়াতাড়ি চলে যাব। বাপের বাড়ির আরাম বিরাম ফেলে এই যে শ্বশুর বাড়িতে ছুটে যেতে চাই। কেন চাই? চাই কারণ সে বাড়ি ও বাড়ির লোকজনকে সে আপন করে নিয়েছে। এই যে পর সব আপন হলো, তা হলো কি করে? এর পেছনের ইতিহাস হলো, স্বামীকে ও স্বামীর আপনজনকে নিজের বলে স্বীকার করে নিয়েছে। শুধু স্বীকার করে নিয়ে যদি বসে থাকতো তাহলে কিন্তু হতো না। আপন বলে ভাবলে যা যা করে, দিনের পর দিন অজস্র রকমে তা করেছে। এই ভাবা বলা করার ভিতর দিয়ে অজ্ঞাতসারে মমতার শিকড় লম্বা ও মোটা হয়ে গেছে। শ্বশুরবাড়ি হয়তো রাজশাহী কোনো গ্রামে, বাপের বাড়িতে বসে একটা খবরের কাগজের হেডলাইনে যদি দেখে রাজশাহীতে ভীষণ অগ্নিকাণ্ড, অমনি বুকের মধ্যে টিপ টিপ করতে থাকে। ভয়ে ভয়ে কাগজখানা হাতে নেয়, ভাবে কি খবর দেখে যেন। যখন দেখে রাজশাহী শহরে অগ্নিকাণ্ড, তার শ্বশুরবাড়ি গ্রামে কিছু হয়নি, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। এই যে মমতার বিস্তার, সে কিন্তু সম্ভব হলো স্বামী ভক্তিকে সূত্র করে। ইষ্টের প্রতি টান বা ভক্তি হলেও কিন্তু তা প্রসার লাভ করতে থাকে। ইষ্টের সঙ্গে জড়িত যারা, তাদের সকলের উপর গিয়ে টান পড়ে। আমাকে ভালোবাসেন, বড় বউকে ভালোবাসেন না, বড় খোয়াকে ভালোবাসেন না, এ হতে পারে না। আমাকে ভালোবাসলে আমার কুত্তাটাকেও আপনার ভালোবাসতে ইচ্ছা করবে। কিন্তু এই ভালোবাসার বিস্তার যতই হোক না কেন, তার মূলে থাকে কিন্তু নিষ্ঠা। আমার যথাসর্বস্ব যিনি, তাকে ছাপিয়ে কিন্তু কেউ নয়, কিছু নয়। কার সঙ্গে আমার ভাব সাব কতখানি হবে তার মাপকাঠি কিন্তু হলো আমার বাঞ্ছিতের সঙ্গে তার সম্পর্কটা কীরকম। যে আমাকে ভালোবাসে, আমার জন্য ঢের করে, যাকে পেলে আমি খুশি হই, তেমন কেউ যদি রাগ করে আপনার কান মলে দেয়, তাহলে আপনি তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চাইবেন না। যদি আপনি আমাকে ভালোবাসেন, কারণ আপনি তখন ভাববেন আমার কান মলে দিলেও আমার ঠাকুরের সুখ স্বাস্থ্যের জন্য কিন্তু যথেষ্ট করে। যে গরুটা দুধ দেয় তার চাটিটাও সহ্য হয়। আপনার কোনো সুখ সুবিধা হয় না তাকে দিয়ে, বরং সে আপনার অসুবিধার কারণ হয়ে থাকে। কিন্তু ঠাকুরকেই যদি আপনার স্বার্থ বলে বোধ হতে থাকে, তাহলে ঠাকুরের জন্য তার করাটার ভিতর দিয়ে আপনি নিজেকেই লাভবান মনে করবেন। এরকমই হয়। তার কান মোলাটা দেওয়াটা যে সমর্থনযোগ্য ব্যবহার, তা আমি কই না, কিন্তু ওই ব্যাপারে আপনার যে মনোভাব হবে, আপনি যেভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেই কথাই করছি এখানে। ভালোবাসা সহ্য ধৈর্য বেড়ে যায়। আপনারা যে সংহতি করেন, মূলে টান থাকলে সংহতি আপনিই আসে। শুধু নিজেদের পরস্পরের মধ্যে যে ভালোবাসা আসে তা নয়, অব্রাহ্মর্যস্থ স্তম্ভ পর্যন্ত ভালোবাসা ব্যাপ্ত হয়ে পড়ে। তার বুদ্ধি হয়, বচন হয়, চেষ্টা হয়, অব্রাহ্মস্তম্ভ পর্যন্ত জগত ত্রিপুত। ধীরে ধীরে যত্র যত্র নেত্র পড়ে, তত্র তত্র কৃষ্ণ স্ফুরের মতো হয়। যতীনদা, সত্যি কি সর্বত্র ইষ্টের দর্শন হয়? শ্রী ঠাকুর, কথাটা আছে ফুরন, আর এটা কিন্তু স্বাভাবিকই হয়। ধরেন সতী স্ত্রী বাড়িতে আছে ছেলেপুলে নিয়ে, স্বামী আছে বিদেশে, ছেলেপুলেকে দেখে তাদের আদর যত্ন করে, কিন্তু ওই দেখা ও আদর যত্নের ভিতর দিয়ে স্বামীর কথা বরাবর করে মনে পড়ে। ছেলের চাউনি, চলন, কথাবার্তা সবই তার বাপের স্মৃতি জাগ্রত করে দেয়। মনের মতো কাউকে পেলে হয়তো গল্প করে, ও বেটা হয়েছে ঠিক বাপের মতো, সবে তো 5 বছরে পা দিচ্ছে, দাপট কি? সংসারে জিনিসপত্র যা দেখে, তা দেখে কত সুখ স্মৃতির উদ্দীপন হয়। সেবার এই কুলোটা নিয়ে এসেছিল রথের মেলা থেকে। আহা, কুলোটা ছেঁড়ার উপক্রম হয়েছে। দুটো বেতের বাঁধন দিয়ে ঠিক করে রাখি। কত ঝড় জলের মধ্যে ভিজে পুড়ে নিয়ে এসেছিলেন। জিনিসটা নষ্ট হতে দেওয়া হবে না। ওই ধবলি গাইটার গায়ে হাড় বেরিয়ে গেছে। কত আদরের গরু ওর, উনি থাকলে এই দশা হতো না।
কচি ঘাস এনে খাওয়াইতেন। আমি কি পারি ওর মতো করে গরুর যত্ন করতে? 2-4 পয়সা যাই যাক, কিছু ঘাস কিনে খাওয়াইলে গরুটাকে খাওয়াইতে হবে, শুধু খড়কুটোয় কি ওর পেট ভরে না? আম গাছে এত আম হয়েছে, বাড়িতে কে খাবে? উনি থাকলে কত আগ্রহ করে খেতেন। কিছু যে পার্সেল করে পাঠাবো ওনাকে, সেই সুবিধে নেই। পাঠালেও দূরের রাস্তায় পচে গলে যাবে। যাক, বরং ভালো করে আমসত্ত্ব দিয়ে রাখি, উনি আসলে খাবেন। আমসত্ত্ব দিয়ে বসে ফট করে নিজের অজ্ঞাতসারে হয়তো একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে যায়। আপনা থেকেই চোখের কোণে জল এসে পড়ে। ছেলে এসে ধরে ফেলে, বলে, মা তুমি কাঁদছো কেন? মা এড়িয়ে যায়, বলে, ও কিছু না, চোখের মধ্যে ছোট্ট একটা টুকরো কুটো পড়েছিল, বের করে ফেলেছি। স্বামীর সংসারে কেন্দ্র করে প্রতিনিয়তই এমনিভাবে তার অন্তরে স্বামীর পূরণ হতে থাকে। ইষ্টকে যে গভীরভাবে ভালোবাসে, তার কাছেও নানাভাবে ইষ্টের পূরণ হতে থাকে। আপনি হয়তো খবরের কাগজ পড়ছেন, তাতে একটা নতুন ধরনের ইঞ্জিনের বিজ্ঞাপন বেরিয়েছে। দেখা মাত্রই আপনার মনে হলো ঠাকুরকে এটা জোগাড় করে দিতে পারলে ভালো হতো। শুরু হলো আপনার ধ্যান ও চেষ্টা। কোথায় কোথায় গেলেন, কার কার কাছে কি বললেন, টাকা জোগাড় করলেন, কোম্পানির থেকে বলে কয়ে কিছু দাম কমালেন, তারপর জিনিসটা এনে আমায় দিলেন। ফুরনের মধ্যে এতখানি বাস্তবকরণ আছে, নইলে গাছের দিকে চাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি না, গাছের মধ্যেও ঠাকুর দেখতে পাচ্ছি, এমনতর ব্যাপার নয়। কিন্তু বাস্তবতার বোধের সঙ্গে একটা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তা ও চেষ্টা লেগেই থাকে। আর প্রত্যেকটি বিশেষের মধ্যে নির্বিশেষে বিশেষকেই বোধ করার একটা ঝোঁক হয়। ইষ্ট হলেন নির্বিশেষের বিশেষ। তিনি বিশেষ ব্যক্তি হয়েও সব বিশেষত্বের ঊর্ধ্বে, অর্থাৎ বহু আপাত বিরুদ্ধ গুণ ও বৈশিষ্ট্যের সার্থক সমাবেশ ঘটেছে তার মধ্যে। তিনি মূলত যা তত্ত্বত, যা তা বুঝতে গেলে নর বপুরূপে তার যে বিশিষ্ট আবির্ভাব, তাকে বাদ দিলে চলবে না। চৈতন্য চরিতামৃতে আছে, কৃষ্ণের যতেক লীলা, সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ, গোপবেশে বেণুকর, নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। তার এই মানসী লীলার মধ্যে অনুরাগ মুখর অনুপ্রবেশ না ঘটলে সর্বসঙ্গতি সম্পন্ন জ্ঞান ও বোধের উন্মেষ হয় না। অনেক ফাঁক থেকে যায়, আর প্রকৃত রসানুভূতি হয় না। বোধটা বুদ্ধিগত থেকে যায়, সত্তাগত হয় না। আবার নিছক তাকে নিয়ে আছি, পরিবেশের ধার ধারি না, তাতে কিন্তু তাকে অনুভব করতে পারব না। সেই নির্বিশেষে বিশেষ, প্রতিটি বিশেষের মধ্যেই আছেন বিশেষ রকমে। তাই প্রত্যেক বৈশিষ্ট্যে তাকে যদি বিশিষ্ট রকমের অনুভব করতে না পারি, তাহলে কিন্তু আমাদের বোধ পাকা হবে না। কেষ্টদা কয়, নৈরন্তর্যের কথা, আমাদের ব্রাহ্মীস্থিতি নৈরন্তর্য লাভ করবে না, বোধগুলি কাটা কাটা হয়ে যাবে। সেই জন্য প্রতিটি যা কিছুকে ওইভাবে দেখা চাই। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক ভাবা, বলা, করা, নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধানের ভিতর দিয়ে এটা সহজ হয়ে আসে জীবনে। খুব করতে হয়, নইলে সড়গড় হয় না। যোগ বিয়োগ গুণ ভাগ তো অনেক ছেলেই জানে, কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের প্রয়োগটা কোথায় কেমনতর হয়েছে বা হবে, সেটা লাখো রকমের আঁকা কষার মধ্যে দিয়েই যারা নির্ভুলভাবে আয়ত্ত করেছে তাদেরই বলে গণিতজ্ঞ। সোমেশ বোস তো শুনেছি কত বিরাট গুণ নিমেষেই করে ফেলে। লোকে বলে যোগ বলে করে, কথাটা ঠিক, কিন্তু কথাটা তারা যেভাবে বলে আমি ওভাবে বুঝি না। আমি বুঝি অঙ্কের ব্যাপারে সোমেশ বসু এতখানি যে করতে করতে তার অন্তর্দৃষ্টি খুলে গেছে। বিরাট গুণ সংক্ষেপে অল্প সময়ের করা তার পক্ষে সহজ হয়ে উঠেছে। উপযুক্ত বিয়ে থাওয়া কুল কৃষ্টির ভিতর দিয়ে এসব গুণ আবার বংশ পরম্পরায় সঞ্চালিত ও বিকশিত করে তোলা যায়। তাই আমার মনে হয়, এমন ভক্ত যদি কেউ থাকে, তার বোধেই স্বাভাবিকভাবে যা কিছুর ভিতর দিয়ে ইষ্টের রকমারি পূরণ হয়ে চলে, এবং তার বংশে যদি বিবাহ, দাম্পত্য জীবন, প্রজনন, সন্তানের লালন পালন ও শিক্ষা বিধিমাপক নিয়ন্ত্রণ হতে থাকে, তাহলে পরে ওই বংশের আরও অনেকে অমন্তর হয়ে উঠতে পারে। বগড়ার একটা দাদা এসেছেন, তিনি প্রণাম করে বললেন, ঠাকুর, আমাকে অনেকে ইউনিয়ন বোর্ডের মেম্বারশিপ জন্য দাঁড়াতে বলছে, আমি কি দাঁড়াবো? স্থানীয় অবস্থা যেমন, তাতে আমি হয়তো শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হয়ে যেতে পারি। অনেকে বলছে আপনি সৎসঙ্গী, আপনি ওর ভিতর গেলে কাজ হবে। প্রত্যেকবার দুষ্ট লোক ঢুকে দল পাকায়, কাজে কিছু হয় না। শেষে ঠাকুর, লোকে যদি তোমাকে চায় তুমি দাঁড়াতে পারো, অবশ্য তোমার যদি অন্য কোনো অসুবিধা না থাকে। দাঁড়ালে এমনভাবে দাঁড়ানো চায় যাতে নির্বাচিত হতে কি হবেই, দাঁড়িয়ে হেরে যাওয়া ও কিন্তু আমার কাছে বড় অপমানজনক লাগে। সৎসঙ্গী বলে মানুষ যে তোমাদের চায়, তোমাদের সততার বিশ্বাস করে, ও শুনে আমার খুব আত্মপ্রসাদ হয়। ওর ভিতর ঢুকলে তাদের যে প্রত্যাশা পূরণ করা চাই, শুধু খাতির যশের আশায় যদি ঢোকো, সে ঢোকার কোনো দাম নাই।
ঢুকলে এমন কাজ করা চাই সেইটা যেন একটা নজির হয়ে থাকে। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়ে লোকের সেবা কতখানি করা যায়, তোমাদের ইউনিয়নের চেহারা পাল্টে দেওয়া চাই। চুরি ডাকাতি খুন খারাপি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবা। শুধু চৌকিদারি দিয়ে পাহারা দিয়ে কিন্তু তা বন্ধ হবে না। তোমার বাড়ি বাড়ি ঘোরা লাগবে, মানুষের সঙ্গে মেলামেশা করা লাগবে। কারো দিন চলে না এমন অবস্থা হলে তার জন্য প্রয়োজন মতো ব্যবস্থা করা লাগবে। কারণ অনেক সময় মানুষ অভাবে পড়ে হীন কাজ করতে বাধ্য হয়। তাছাড়া মানুষ মামলা মোকদ্দমায় বহু টাকা খরচ করে সর্বশান্ত হয়। সালিশি করে বেশিরভাগ মামলায় যদি আপসে আপ মিটিয়ে ফেলতে পারেন, পারস্পরিক শত্রুতা যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে যদি সৌহার্দ্য স্থাপন করতে পারেন, তাহলে একটা কাজের কাজ হবে। তোমার কথার মধ্যে ইউনিয়ন বোর্ডের পূর্বতনদের সম্বন্ধে একটা নিন্দার ঢেকুর পেলাম, ওটা কিন্তু আমার ভালো লাগলো না। পূর্বগামীদের নিন্দা করে তাদের অপ্রতিষ্ঠা করে যদি নিজের প্রতিষ্ঠা চাও, সে চেষ্টা সফল হবে না। তাদের সম্বন্ধে ভালো যা জানো তাই বলাই ভালো। আমাদের দেশে ইদানিং একটা রেওয়াজ আছে, ভোটাভুটির ব্যাপারে নামলেই একে অপরের নিন্দা করা, পরস্পরের কাদা ছোড়াছুড়ি করে। এসব ইতরামি আমার পছন্দ হয় না। সমাজে মাথা যারা, তারা যদি এই করে, তাহলে সর্বসাধারণও দেখা দেখি এমনি করতে থাকবে। ওতে শত্রুতা বাড়ে, বিদ্বেষ বাড়ে, প্রীতি আর বাড়ে না। হ্যাঁ, তবে বিভিন্ন দল যদি থাকে এবং দলগতি নীতির ভিতর ত্রুটি যদি থাকে, আবার তা যদি বিশেষ করে ধর্ম, ইষ্ট, স্বার্থত, খ্রিস্টীয় ঐতিহ্য ও কল্যাণ বিরোধী হয় এবং নীতি ঠিক থেকে নির্বাচন প্রার্থীর চলন চরিত্র যদি উল্টো হয়, সেটা জনকল্যাণের দিক চেয়ে শোভনভাবে উদ্ঘাটন করা যায়। এটা উল্টে গেলে বিপক্ষের সঙ্গে যে শত্রুতা করতে হবে তার কোনো মানে নেই। প্রভাতদা, এসব করতে গেলে রাজনীতি হয় না। শেষে ঠাকুর, আমি বুঝি রাজনীতি আরো ভালো করে হয়। রাজনীতির কাজ হলো মানুষের পূরণ পোষণ। রাজনীতির মঞ্চটাকে যদি আত্মপুষ্টির উপকরণ করে তোলা যায়, তাতে রাজনীতি ও রাজনীতিব্রতী কারো মর্যাদা বাড়ে না। তাই তো আজ এত নোংরামির ছড়াছড়ি। সৎসঙ্গী হিসেবে তোমরা এই আবহাওয়া পরিশুদ্ধ না করে যদি ওর ভিতরে গা ঢেলে দাও, তাহলে তোমাদেরই বা লাভ কি, বা দেশেরই বা লাভ কি? আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।